এক বাচ্চার বাবার বউ হয়ে আসি এই বাড়িতে। বিয়ে নিয়ে সব মেয়েদের স্বপ্ন থাকলো, আমার কোনো স্বপ্ন ছিল না। কারণ আমি জানি স্বপ্ন দেখতেও যোগ্যতা লাগে, যেটা আমি হারিয়ে ফেলেছি। এটা আমারও দ্বিতীয় বিবাহ। প্রথম স্বামীর ঘরে 1 মাস সংসার করেছিলাম। ভাগ্যে আমার সহায় ছিল না, তাই একটা অ্যাক্সিডেন্টে সে হারিয়ে যায় আমার জীবন থেকে। সেই ঘোর কাটানোর জন্য আমি আবার পড়াশোনা শুরু করলাম। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকি। এদিকে আমার মা বাবা দুজনেই মরিয়া হয়ে উঠলেন আমাকে পাত্রস্থ করতে, এবং পেয়েও গেলেন। বাসর ঘরে আছি, এর মধ্যে আমার শাশুড়ি এসে 11 মাসের একটি পুত্র সন্তান আমার কোলে তুলে দিয়ে বলল, আজকে থেকে তুমি আরিয়ানের মা। আমি আচমকা বেবাচেকা খেয়ে গেলাম। বাসর ঘরে বাচ্চাটিকে নিয়ে আসতে হলো। বাচ্চাটা আমার স্বামীর প্রথম স্ত্রী রাবেয়ার সন্তান। 10 মাসের শিশু সন্তানটিকে রেখে রাবেয়া এ বাড়ি থেকে চলে যায়। সে নাকি অন্য কারো সাথে পালিয়ে গিয়েছে। খুব কান্না পাচ্ছে আমার। অনেক সময় অতি আদরের সন্তানও যে মাথার বোঝা হয়ে দাঁড়ায়, তার উদাহরণ ছিলাম আমি। আমি কি বাবা মায়ের এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম? কিন্তু একটা হিসাব আমি মিলাতে পারছি না, যে আমার স্বামী ফয়সাল আহমেদ পেশায় ইঞ্জিনিয়ার, দেখতেও সুন্দর সুদর্শন, পারিবারিক অবস্থাও যথেষ্ট ভালো। তার স্ত্রী কেন অন্য কারো সাথে চলে যাবে? এর মধ্যে বাচ্চাটা কেঁদে উঠল। কি সুন্দর পুতুলের মতো দেখতে বাচ্চাটা, ঠোঁট ফুলিয়ে কাঁদছে। আমার খুবই মায়া হলো। আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে কান্না থামাতে চেষ্টা করলাম। ফিডারের নিপলটা মুখে দিতেই খেতে খেতে ঘুমিয়ে গেল আমার কোলে। কিছুক্ষণ পর ফয়সাল আহমেদ রুমে প্রবেশ করলো। বলল, আরিয়ান ঘুমিয়ে গেল, ওকে শুয়ে দাও। বাচ্চা জন্ম না দিও, বাচ্চার মা হয়ে গেলাম। তার জায়গা হলো দুজনের মাঝখানে। ফয়সাল আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। ভেবেছে আমি হয়তো বা কিছু বলবো, কিন্তু আমি ভালো মন্দ কোনো কথাই বলিনি তার সাথে। পরের দিন সকালটা শুরু হলো বাচ্চার কান্নার আওয়াজ দিয়ে। আমার তো মনেই ছিল না আমার একটা বাচ্চা আছে। ধরফড় করে উঠে পড়লাম। বাচ্চার মনে হয় ক্ষুধার্ত, তাই চিৎকার করে কাঁদছে। এই বাড়িতে অনেক মানুষ, ননদ রেহানা ও সুমি, দেবর হাসান ও তার স্ত্রী, শাশুড়ি, দাদি শাশুড়ি, এতগুলো মানুষ সবাই শুনতেছে বাচ্চাটা কাঁদতেছে, কিন্তু কেউ তার দুধের ফিডারটা এনে দিচ্ছে না। একটা শিশু বাচ্চা কাঁদছে, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কেউ আসছেও না। আর এদিকে বাচ্চার বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। বাচ্চার কান্না তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। উপায় না দেখে আমি ধাক্কা মেরে ডেকে তুললাম। আপনি শুনছেন না বাবু কাঁদছে? ওর পেটে ক্ষুধা, খাবার নিয়ে আসতে বলেন। কিছুক্ষণ পর বড় ননদ রেহানা দুধ নিয়ে আসলো, কিন্তু ফিডারটা খুব গরম। এত গরম দুধ বাচ্চার মুখে দেওয়া যায়? বললাম একটা পানির পাত্রে রেখে ঠান্ডা করে আনতে। সে খুব বিরক্ত হলো। জগে পানি এনে দিয়ে মুখ ঝামটা দিয়ে বলল, এখন থেকে তোমার ছেলের খাবার তুমি বানিয়ে নিও, আমরা আর বানাতে পারবো না। আমরাই যদি সবকিছু করব, তাহলে তোমাকে কেন আনা হয়েছে? বাচ্চার বাবা ফয়সাল খাটেই শুয়েছিল। বোনের কথায় কোনো প্রতিবাদ করলো না। তারপর নিয়ে গেল এইবারের আলাদা ছোট দোচালা টালির চালের রান্নাঘরে। এই রান্নাঘরে সবাই খাওয়া দাওয়া করে। এক পাশে চুলা আর এক পাশে লম্বা ডাইনিং বসানো। ছোট ননদ সুমি নিয়ে গেল দাদি শাশুড়ির ঘরে। দাদি দেখে খুব খুশি হলেন, কারণ দাদি খাওয়ার সময় ছাড়া বাইরে বেরোয় না, ঘরেই শুয়ে থাকে। তারপর দাদি ওনার পুরনো দিনের স্মৃতিচারণ করছে, আর আমি শুনছি ঠিকই, কিন্তু দাদির ঘরটাতে বসা যাচ্ছে না গন্ধে। জানি না কতদিন ঘরটা পরিষ্কার করে না। এর মধ্যে শাশুড়ি এসে চেঁচামেচি শুরু করলো দাদির সাথে। নতুন বউয়ের সাথে এত গল্পের কি দরকার তোমার? এখন খেতে আসো। কেন জানি শাশুড়ির আচরণটা
আমার কাছে ভালো লাগলো না। সকালের নাস্তা খাওয়া শেষে শাশুড়ি বলল, দুপুরে রান্না বৌমা করবে। এর মধ্যে দাদি বলল, নতুন বউ ঘরে আসতে না আসতে তাকে দিয়ে ঘরের কাজ করানোর অভ্যাস তোমার গেল না। শাশুড়ি দাদির ওপর রেগে গেল। আপনি সবসময় বেশি কথা বলেন। আমাদের মধ্যেও আপনার আগ বাড়িয়ে কথা বলতে হবে, তাই না? কথা বলার জন্য কি আপনাকে ডেকেছি? আপনি যান, আপনার ঘরে যান। হ্যাঁ, আমি কথা বললেই তো দোষ। একজনকে তো খাইছো, আরেকজনকে খাওয়ার ধান্দায় আছো। দাদির কথা শুনে মনের মধ্যে খটকা লাগলো। যাগে, বয়স্ক মানুষ কি বলতে কি বলেছে। 3 দিন পর নায়রে বাপের বাড়ি যাওয়ার দিন। শাশুড়ি বলছে আরিয়ানকে নিয়ে যেতে। আমি বললাম, সেইটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। এতে আত্মীয় স্বজন ও এলাকার লোকজন কানাঘুষা করবে, যেটা আমার ভালো লাগবে না। এর মধ্যে রেহেনা বলে উঠল, বাচ্চার বাপকে বিয়ে করতে পারছো আর বাচ্চাকে শো করতে পারবে না? আমি যদি বাচ্চার বাবাকে বিয়ে না করতাম তাহলে তো তোমারই বাচ্চাকে মানুষ করতে হতো। আসলে কথাটা বলতে চাইনি, কিন্তু না বললে বরং অন্যায় হতো। যেখানে স্বামী নামক ব্যক্তিটি নীরব ভূমিকা পালন করছে, সেখানে কাউকে না কাউকেই তো কথা বলতেই হয়। শাশুড়ি বলল, আসতে না আসতে আমার মেয়ের সাথে লেগে পড়লে। তাছাড়া আর কি করার বলুন? আমি যতদিন ছিলাম না ততদিন কি আরিয়ান আপনাদের কাছে ছিল না? এখন কেন আরিয়ানকে নিয়ে আমার বাপের বাড়ি যেতে হবে? আমি তো বাচ্চা কোলে নিয়ে আপনাদের বাড়িতে আসিনি। অবশেষে ফয়সাল বলল, মা, আরিয়ান বাড়িতেই থাকুক, প্রয়োজনে আমরা আগামীকালই চলে আসব। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে চলে গেল। যাওয়া হলো না বাপের বাড়ি। মনকে সান্ত্বনা দিলাম, জীবনে অনেক মুহূর্ত আসবে যেগুলো বাস্তবে সহ্য করা খুব কষ্টের, তবুও সেটা মেনে নিতে হবে। তাছাড়া শিশু বাচ্চাটিকে রেখে গেলেও খারাপ লাগবে, কারণ নিজের পেটের সন্তান না হলেও সে আমার সন্তান। আমি তার মা, আর মাতৃত্বে কোনো ভেদাভেদ হয় না। মা তো মাই হয়। আমি এই বাড়িতে আসার পর যে মহিলাকে রান্না বান্নার কাজ করতে দেখেছিলাম, কোন ফাঁকে তাকে যেন ছাড়িয়ে দিয়েছে। তারপর শুরু হলো আমার পালা। সেই ভোর 5টায় উঠে রান্নাঘরে ঢুকতে হয়। সকালের নাস্তা, তারপর দুপুরবেলা আয়োজন, আবার রাতে সেগুলো গরম করা। এছাড়াও বাড়ির আর সমস্ত কাজও আমাকেই করতে হয়। সারাদিনে বিন্দুমাত্র রেস্ট নাই। শুধুমাত্র বাসন মাজা আর ঘর পরিষ্কার করার জন্য একজন কাজের মহিলা রেখেছে, তাও তাকে ফয়সাল ঠিক করে এনেছে। কারণ আরিয়ান বাবুটা হাঁটতে শিখেছে। তার কাজ হলো সারা ঘরে জিনিসপত্র ছড়ানো ছিটানো। আমি যতবারই গোছাবো ও ততবারই ফেলবে। এটা তো এক ধরনের আনন্দ পায়, তাই ছেড়ে দিয়েছি। যা বাবা, তোর যত ইচ্ছে তুই কর। একা মানুষ অত গুছিয়ে পারি না। এই বাড়ির একটা মানুষও আমাকে কোনো কাজে সাহায্য করে না। সুমি না হয় পড়াশোনায় ব্যস্ত থাকে, কিন্তু রেহেনা, সে তো পড়াশোনা করে না, সে ইচ্ছাকৃতই কিছু করে না। তার কাজ হলো সারাদিন শাশুড়ির কান ভাঙানো। আর এদিকে আমি সংসারে জাতাকলে দিন রাত পিষে মরছি। কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেও পারি না। মাঝে মাঝে মনে হয়, এই সংসার কি আমার একার? ছোটবেলায় মা চাচিদের মুখে প্রায়ই একটা কথা শুনতাম, যে সংসার বলতে কোনো একজন মানুষকে বোঝায় না। একটা পরিবারে যতগুলো মানুষ থাকে, তারা সবাই মিলেমিশে একসাথে একে অপরের বিপদে আপদে পাশে এসে দাঁড়াবে। একজনের কাজটা 10 জনে ভাগ করে করবে, তখন সেটা হয় সংসার। আর আমাদের বাড়িতেও তেমনটাই দেখে এসেছি। কোনো কাজ মাকে কখনো একা করতে দেখিনি। ফুফুরা করেছে, কখনো দাদি, কখনো বাবাও করেছে, আবার কখনো আমিও করেছি। আমি দেখতাম আর ভাবতাম যে আমিও একদিন সংসারী হব।
আমারও এমন একটা নিজের সংসার হবে। হ্যাঁ, সংসার তো আমি পেয়েছি, কিন্তু সেটা বোধহয় সম্পূর্ণ আমার একার সংসার। সময়ে অসময়ে কাউকেই কখনো পাশে পাই না। সংসারে সবাই নিজের মতো করে সময় কাটায়, শুধু আমাকে সাহায্য করার মতো সময় কারণেই। আমাকে শুধু নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে মনে পড়ে সবার। তবুও সংসারের কাজে আমার মোটে অনীহা নেই, বরং খাবার টেবিলে যখন সবাইকে তৃপ্তি নিয়ে খেতে দেখি তখন আমার খুব ভালো লাগে। ইদানিং রাতও ঠিকমতো ঘুমাতেও পারি না। প্রায় সময় পাশ ফিরতে গিয়ে দেখি আরিয়ান আমার সাথে মিশে শুয়ে আছে, আর আরিয়ান তখনই আমার সাথে মিশে থাকে যখন সে হিসু করে দেয়। লাইট জ্বালিয়ে দেখি বিছানা ভিজিয়ে ফেলেছে। ঘুমন্ত ছেলেকে উঠিয়ে তার কাপড় পাল্টিয়ে দিয়ে দুষ্টুমি করে বলি, তুমি হিসু করেছ, আমি তোমার কাছে শোবো না। তখন আহ্লাদি গলায় বলে, থলি মাম্মাম বলেই জড়িয়ে ধরে। আমি আর হিতু তুলব না। তখন ভীষণ মায়া লাগে। আমার বড় ভাইয়ের বিয়ে। ভাইয়া জাপানে থাকে। পাত্রে আগে থেকে ঠিক করা ছিল, শুধু ভাইয়া দেশে আসলেই বিয়ে। ভাইয়া 1 মাসের ছুটিতে এসেছে, তাই আব্বা তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা শেষ করতে চান। এই বাড়িতে আব্বা 7 দিন আগে এসে দাওয়াত দিয়ে গিয়েছেন। সঙ্গে আমাকে নিয়ে যেতে চাইলে শাশুড়ি মুখটা কালো করে বলল, বৌমাকে ফয়সাল সঙ্গে করে নিয়ে যাবে। কেন বেআইন, আপনারা কেউ যাবেন না? আমরা কিভাবে যাব? দেখা যাক, সময় তো আসুক, যাব কি যাব না ভেবে দেখব। আব্বার কথা বাড়ালো না। যাওয়ার সময় বলল, তুই তাড়াতাড়ি জামাই আর নানু ভাইকে সঙ্গে করে নিয়ে চলে আসিস। এদিকে ভাইয়া ফোনের পর ফোন করেই যাচ্ছে। আমি এখনো কেন ওই বাড়িতে উপস্থিত হলাম না। আত্মীয় স্বজনরা সবাই জিজ্ঞেস করছে, নিপা এখনো কেন আসলো না। আমি আসতেছি বলে ভাইয়ার ফোনটা রেখে দিই। আগামীকাল বিয়ে, আর আমার পতিজান বিয়ের দিন সকালে রওনা করবেন। ভাইয়ের বিয়েতে যেয়ে যদি আনন্দ উপভোগ করতে না পারি, তাহলে সেই বিয়েতে যাওয়ার কি দরকার? তাই নিজের আক্ষেপগুলো একা একাই প্রকাশ করছিলাম। এর মধ্যেই তিনি চোখ ডলতে ডলতে উঠে বসলেন। বলল, কি হয়েছে তোমার? 7 সকালে চেঁচামেচি করছো কেন? তোমার কাছে এখন সকাল, আর আমার কাছে সকাল মানে ভোর 5টা। এদিকে এসে বসো। কি হয়েছে বলো তো? কি হবে? নতুন করে হওয়ার মতো কিছু হয়নি তো। তাছাড়া আমার কি হলো না হলো সেদিকে নজর দেওয়ার চোখ, মন, সময় কোনোটাই তোমার আছে? কেন অযথায় মন ভুলাতে চাচ্ছ? এসব কি আবল তাবল বকছো নিপা? তাছাড়া তুমি কাপড় চোপড় গোছগাছ করনি কেন? আমরা তো কিছুক্ষণের মধ্যেই রওনা হব। কাপড় চোপড় গুছিয়ে কি করব? আমি তো আর যাচ্ছি না। আমি গেলে তোমাদের বাড়ির দাসীর কাজ করবে কে? সত্যি করে বলো তো, মন থেকে কি চাও আমি বাপের বাড়ি যাই? এবার শাশুড়ির ছেলে চুপ হয়ে গেল। আমি তো জানি, এতদিনে এদের ভালো করে চিনেছি। আসলে সত্যি কথা হলো এই যে, আমার বিয়েটা তো শুধু তোমার সাথে হয়নি, হয়েছে তোমার পুরো ফ্যামিলির সাথে। তোমাদের ঘরে চাকরানি দরকার ছিল, আর তাই নামমাত্র বিয়ে করে ফ্রিতে চাকরানি এনেছো। আর আমৃত এই চাকরানি কাজ করেই খেতে যেতে হবে আমার। বাড়িতে এতগুলো মানুষ, কেউ 1 গ্লাস পানিও ঢেলে খায় না। আমি ছেলে সামলাবো না সংসার সামলাবো, তুমি কি চোখে দেখো না? সবাই সবার আচরণে এটাই বোঝায় যেন এটা আমার একার সংসার। সত্যি কি তাই? মনটা ভীষণ খারাপ, কান্না পাচ্ছে। খাটের কিনারে হেলান দিয়ে শুয়ে পড়লাম। চোখটা লেগে আসছে। এর মধ্যেই বাইরে থেকে ফিসফিসানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। ননদ রেহানা শাশুড়িকে বলছে, মা, ভাবির ভাই এতদিন পর বিদেশ থেকে আইছে, ভাইয়ের জন্য কিছু আনেনি? ভাবির আব্বা তো শুধু 2 প্যাকেট মিষ্টি, চকলেট আর কেজি 2 আপেল নিয়ে আসলো, আর তো কিছু আনলো না।
এইবার আমি বুঝতে পারলাম আব্বার সঙ্গে যেতে না দেওয়ার কারণটা। আমি না শোনার ভান করেই থাকলাম। জানি না এরা কোন ধাতু দিয়ে তৈরি। এদের জন্য যতই স্যাক্রিফাইস করো কোনো লাভ নেই। এত স্বার্থপর মানুষ কি করে হয় আমার বোধগম্য হয় না। বাড়িতে কেউ নেই, সবাই মামা শ্বশুরের ছেলের বিয়েতে দাওয়াত খেতে গিয়েছে। শুধু আমি আর দাদি বাড়িতে। টালির ঘরটাতে খাওয়া দাওয়া শেষ করে বসে বসে দুইজনে গল্প করছিলাম। আর আজকে দাদির কাছ থেকে একটা সত্য কথা জানতে পারলাম। রাবেয়া, আমার আরিয়ানের মা, সে কারো সঙ্গে পালিয়ে যায়নি। শাশুড়ি আর রেহানার অত্যাচারে টিকতে পারেনি সে। ফয়সাল ও মা বোনের ব্যাপারে নীরব ভূমিকা পালন করত। মেয়েটা থাকার জন্য অনেক চেষ্টা করেছিল, পারেনি। কারণ তোমার শাশুড়ি আর রেহানা তাকে সহ্যই করতে পারত না। বিশেষ করে রেহানার ডিভোর্সের পর অনেক বেশি উগ্র হয়ে ওঠে রেহানা। ফয়সালের আর রাবেয়ার মেলামেশা ওর চোখে কাঁটার মতো বিঁধতে লাগলো। একদিন রাবেয়ার মা বাবা এসে সেই চিত্র দেখে। তারপর রাবেয়াকে তার মা বাবা জোর করে মেয়েকে এখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় রাবেয়া আরিয়ানকে নিয়ে যেতে চাইলে তোমার শাশুড়ি আর রেহানা আরিয়ানকে দেয়নি, রাবেয়াকে শাস্তি দেওয়ার জন্য। রাবেয়া যখন সন্তান ছাড়া যেতে চাইছিল না, তখন রাবেয়ার বাবা বলেছিল, সন্তান যদি তোর হয়ে থাকে তোর কাছে একদিন ফিরে আসবে। তার মাসখানেক পর রাবেয়া ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তারপর আর রাবেয়ার কোনো খোঁজ খবর পায়নি। তারা এত সহজে ছেড়ে দিল কেন দাদি? নাতবউ তারা অনেক সম্মানী ও বিশাল বিত্তবান মানুষ। নিজেদের আত্মসম্মান রক্ষার্থে তারা কোনো লোক জানাজানি করে নাই। দাদির কথাগুলো শুনছি ঠিকই, কিন্তু এদিকে আমার মাথা প্রচণ্ড ঘুরাচ্ছে আর পেটের মধ্যে গুলিয়ে কেমন অস্থির লাগছে। দাদি বলল, তুমি যাও, আরিয়ানের পাশে যে একটু শুয়ে থাকো। অবশেষে ভাইয়ের বিয়েতে গেলাম। বরযাত্রীতে ফয়সালকে নেওয়ার জন্য বাড়ির সবাই অপেক্ষা করতেছিল। অনেক বছর পর ভাইয়ার মুখটা দেখলাম। মা আমাকে ডেকে নিয়ে বলল, নে তাড়াতাড়ি ফয়সালকে এগুলো পরে তৈরি হতে বল, সবাই ওর জন্য অপেক্ষা করছে। ভাইয়া আমাদের 3 জনের জন্যই কেনাকাটা করেছে। ফয়সালের জন্য পাঞ্জাবি পাজামা, হাত ঘড়ি, আবার একই কালারের পাঞ্জাবি পাজামা আমার আরিয়ানের জন্য কিনেছে। আমার জন্য আছে, কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আরিয়ানের পোশাকটা দেখে। কারণ যাওয়ার সময় মনে মনে ভাবছিলাম, আরিয়ানকে ভাইয়া স্বাভাবিকভাবে দেখবে তো। বউ নিয়ে আসতে আসতে রাত প্রায় 10টার বেশি বেজে গেল। ভাবিকে বাড়ির সবাই আগেই দেখেছে, শুধু আমি বাদে। ভাবির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাকি প্রশংসা নাইবা করলাম। 3 দিন পর আমরা চলে আসলাম। সারাটা পথ আরিয়ান কাঁদতে কাঁদতে এসেছে। সে ওই বাড়ি থেকে আসবে না, কারণ ওই 3 দিনে ওকে সবাই টেনে হিস্ট্রে কেউ ভাগেই পায় না এমন অবস্থা। আর নানার ভক্ত বেশি হয়েছে। সত্যিই ভালোবাসাটা বাচ্চারাও খুব ভালো বোঝে। তবে ওই 3 দিনে একটা বিষয় খেয়াল করেছি, সেটা হলো আমি অন্যরকম এক ফয়সালকে দেখেছি। যে মানুষটা 7 কথা একটা উত্তর দেয় না, তাকে দেখেছি দাদি, নানি ও চাচাতো মামাতো ভাবিদের সঙ্গে দুষ্টুমি, হাসি, রহস্য করতে। আবার আমার দিকে অন্যরকম খেয়াল ছিল তার, যেটা আমি তাকে বুঝতে দেইনি। মনে মনে ভাবলাম, আমি তো এই মানুষটাকেই চাই। যেভাবেই হোক এখন থেকে আমার মূল টার্গেট এই মানসিকতাটাকে বের করে আনা। কয়েকদিন ধরে দেখছি ফয়সাল আগের মতো ঘরবন্দি থাকে না। এখন বাসায় থাকলে ছেলের সঙ্গে সময় কাটায়। আর আরিয়ান কিছুক্ষণ পর পরই বাবাকে বলে, আমি আবার নানাবাড়ি যাব। নানাবাড়ি পরে যাবে বেটা, এবার আমরা অন্য কোথাও বেড়াতে যাব। আরিয়ান, বাবা চলো ঘুমোতে হবে। নিপা, আরিয়ানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসো।
বললাম, চা খাবে? হ্যাঁ, দিলে মন্দ হয় না। তাহলে আমারটা তো চিনি কম দিও। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। এদিকে আমি চায়ের পানিটা চুলায় বসিয়ে আরিয়ানকে ঘুম পাড়াতে গেলাম। কিছুক্ষণ পর দোয়া ওঠা 2 কাপ চা নিয়ে বারান্দায় গিয়ে বসলাম দুজনে। এখন কয়টা বাজে নিপা? দাঁড়াও দেখে আসি। 10:48। নিপা, আজ তোমাকে কিছু কথা বলার আছে। আমার অনুরোধ, এই কথাগুলো শোনার মধ্যে তুমি কোনো প্রতিক্রিয়া দেখাবে না। আচ্ছা ঠিক আছে, বলো। মনে মনে বললাম, আজ এতদিন পর তুমি আমার সাথে মন খুলে কথা বলবে, আর আমি প্রতিক্রিয়া দেখাবো? আচ্ছা নিপা, তোমার এক্স হাজবেন্ড কেমন ছিল? হঠাৎ এগুলো কেন জানতে চাচ্ছ? আমি তো তোমাকে আগেই বলেছি তুমি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে না। আমার প্রয়োজনে জানতে চাচ্ছি। তিনি অনেক ভালো ছিলেন, ভালো মানুষ ছিলেন, আর ভালো মানুষ ছিলেন বলেই তার জীবন প্রদীপটাও তাড়াতাড়ি নিভে গেছে। ফয়সাল, যে মানুষটার সঙ্গে তুমি 1 মাসও কাটাতে পারোনি, সে এখনো তোমার কাছে ভালো মানুষই হিসেবে রয়ে গেছে। অথচ আমি গত 1 বছরের সংসারে আমার বাচ্চার মায়ের কাছে ভালো মানুষ হতে পারিনি, তাকে সম্মান দিতে পারিনি। আরেকটা সত্য বলবো, আর সেটা হলো আরিয়ানের মা রাবেয়া কোথাও পালিয়ে যায়নি। তার বাবা মা বাধ্য হয়েছিল রাবেয়াকে এই বাড়ি থেকে নিয়ে যেতে, আর আমিও অপদার্থের মতো স্ত্রী চলে যাওয়া দেখেছিলাম। মায়ের বাধ্য সন্তান হয়ে তার প্রতি অন্যায় করেছিলাম। আমি একটা পুরুষ হয়ে যা করতে পারিনি, রাবেয়া নারী হয়ে সেটা করে দেখিয়েছে। কোনো বিনিময় ছাড়াই ডিভোর্স দিয়ে আমাকে কাপুরুষ প্রমাণ করে গেছে। যাওয়ার সময় রেখে গেছে তার ফুটফুটে বুকের মানিককেও। তার সঙ্গে কথা বলার জন্য অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। জানতে পারলাম সে দেশের বাইরে চলে গেছে। কথা বলতে বলতে রাত 12টা বেজে গেছে। ফয়সাল একটি বক্স থেকে ছোট্ট একটি আংটি বের করে আমার হাতে পরিয়ে দিয়ে বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সত্যি আমার মনেই ছিল না আজ আমাদের বিবাহ বার্ষিকী। নিপা, মানুষ জীবনে ভুল 1-2 বার করে, বারবার করে না। আমিও আর দ্বিতীয় ভুল করতে চাই না। সেদিন তুমি বলেছিলে না তুমি এই বাড়ির দাসী? আমি তোমাকে দাসী বানাতে চাই না, আমার সঙ্গী বানাতে চাই, যে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে সুখে দুঃখে আমার পাশে থাকবে। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ। আমিও আবেগে আপ্লুত হয়ে মিশে যাই তার বুকের সাথে। এ যে বড় অপেক্ষার প্রাপ্তি। হৃদয়ের অলিতে গলিতে এতদিনে জমে থাকা রাগ অনুরাগ ভালোবাসা হয়ে ঝরে পড়ছে দুজনের চোখের দৃষ্টিতে। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। অদ্ভুত এক ভালো লাগায় চোখে পানি চলে আসছে। দাদির কাছে জানলাম তুমি নাকি মা হতে চলেছ। শুনে আমি খুব খুশি হয়েছি। এখন থেকে তুমি আর কোনো ভারী কাজ করবে না। তোমার কাজ শুধু আরিয়ানের সঙ্গে থাকা আর নিজের খেয়াল রাখা। আজ মনে হচ্ছে একটা নির্ভরতা জায়গা আমি পেয়েছি, তবে এটাকে ধীরে ধীরে পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যেতে হবে। সারা রাত ভেবে দেখলাম এই বাড়ির 2 জন মানুষ ফয়সালের বদলে যাওয়াটা কিছুতেই মেনে নিবে না। সকালে ফয়সালকে বললাম, আমার চেয়ে তুমি তোমার পরিবারের মানুষগুলোকে বেশি চেনো, জানো। রাতের তোমার বলা কথাগুলো তোমার মা বোন সহজভাবে নিবে না। হয় রেহেনার বিয়ের ব্যবস্থা করতে হবে, না হয় আলাদা বাসায় চলে যেতে হবে। তোমার ভাই হাসান, সে তো দিব্যি বউ নিয়ে আলাদাভাবে জীবনযাপন করছে। আমরাও সেই রকমটাই করব। এই বাড়িটা একটা অসুস্থ পরিবেশ। একজন পৃথিবীতে আসছে, আরেকজন বড় হচ্ছে। এই পরিবেশে আমিও ভালো থাকবো না, বাচ্চারাও ভালো কিছু শিখবে না। শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েই ছিলাম। বেরিয়ে যাওয়ার সময় ফয়সাল শাশুড়িকে বলল, নিপার শরীরটা ভালো না, ও একটু রেস্টে থাকুক। শাশুড়ি চিৎকার করে বলল, তাহলে সকালের নাস্তা বানাবে কে?
কেন মা, বাড়িতে কি আর কোনো মানুষ নেই? তুমি আছো, রেহেনা আছে, সুমি আছে, সবাই মিলে হাতে হাতে করলেই তো হয়ে যায়। সব সময় কি একজনেরই করতে হবে? তার শরীর ভালো মন্দ হতে পারে না। তাছাড়া নিপা প্রেগনেন্ট, ওর এখন শারীরিক যত্নের প্রয়োজন। কথাগুলো বলে ফয়সাল বেরিয়ে যায়। আর এদিকে শাশুড়ি হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। আমার ছেলেটাকে নিশ্চয়ই ঝাড়ফুঁক দিয়েছে যে হঠাৎ করে ছেলেটা আমার বদলে গেল। কারো কোনো সারা শব্দ না পেয়ে আমি গেলাম রান্নাঘরে। যেয়ে দেখি নাস্তা বানানো তো দূরের কথা, রান্নাঘরেই কেউ নেই। রুটি সবজি আর ডিম পোস্ট করে সবাইকে নাস্তার জন্য ডাক দিতে হুড়মুড় করে চলে আসলো। আমি বুঝেছি কিছু একটা না করলে এরা সোজা হবে না। কয়েক জায়গা থেকে রেহানার বিয়ের সম্বন্ধ আসছে, আর রেহানার বিয়ের কথা উঠলেই শাশুড়ি রাগে ফুঁসতে থাকে। এবার যে সম্বন্ধটা এসেছে, ভদ্রলোক পেশায় একজন স্কুল শিক্ষক, 2 বছর আগে 2টা সন্তান রেখে স্ত্রী গত হয়েছেন। পারিবারিক অবস্থাও ভালো, নিজের 3 তলা বাড়ি আছে। কিন্তু মেয়ের বিয়ে দিতে শাশুড়ি রাজি না। শাশুড়ি রাগে কোনো কথাই বলছে না। বললাম, আপনি কতদিন রেহানাকে এভাবে রেখে দিবেন? ওর তো নিজস্ব একটা জীবন আছে, সেই জীবনটা কেন এভাবে নষ্ট করবেন আপনি? যখন আপনি থাকবেন না তখন ওর কি হবে ভেবেছেন? ফয়সালা আমার সাথে মুখ মেলালো, বলল, মা, তোমার বৌমা তো ঠিকই বলেছে, তুমি কেন আমোদ করছো? অবশেষে বিয়ের তারিখ ফাইনাল হলো। বিয়ের কেনাকাটা আয়োজন সব শেষ। আল্লাহ আল্লাহ করছি যেন ভালোই ভালোই বিয়েটা হয়ে যায়। বরপক্ষ এসে গেছে। ও রেহানার কথা তো বলেই হয়নি। এটা যে প্রথম বিয়ে তা কিন্তু নয়। আগেও তার বিয়ে হয়েছিল, একটি মেয়েও আছে, কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। 1.5 বছরের মাথায় ডিভোর্স হয়ে যায়। রেহানার প্রাক্তন স্বামীও তার পরিবারের লোকজন মেয়েকে রেখে দিয়ে দেনমোহরের দেনা পাওনা ও ডিভোর্সের কাগজ রেহানার হাতে ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওদিকে শাশুড়ি ডুকরে ডুকরে কাঁদছে। ওনার কান্নার ধরন দেখে মনে হচ্ছে বাড়িতে মানুষ মরছে। এতদিনে ওনার কূটনামীর সঙ্গী বিদায় হয়ে যাচ্ছে। বিয়ে সম্পন্ন হলো। বরপক্ষ থেকে বেশি লোকজন আসেনি, মাত্র 5-6 জন এসেছে। বর জাকির হোসেনের হাত ধরে শাশুড়ি সে কি কান্না, বাবা, আমার মেয়েটারে দেখে রেখো, ও অনেক সহজ সরল টাইপের মানুষ। শাশুড়ির কথা শুনে এবার আমার খুব হাসি পেল। অবশেষে কনে বিদায় হলো। এদিকে শাশুড়ি কেঁদেই যাচ্ছে। অনেকক্ষণ চুপ করে থেকেও একটা কথা না বলে পারলাম না। বললাম, আম্মা, অত কাইন্দেন না, মাশাআল্লাহ, আপনি যে চারা গাছ ফলিয়েছেন দেখেন কি ফল ধরে। শাশুড়ি গাড় ঘুরিয়ে তাকিয়ে রাগ দেখিয়ে বলল, কার সাথে কখন কিভাবে কথা বলতে হয়? তোমার মা বাবা কি এটাও শেখায়নি? না, আমাকে আমার মা বাবা অনেক কিছু শেখাতে ভুলে গেছেন, আপনিই শিখিয়ে দিয়েন। 2 বছর পর ফয়সাল অন্য কোম্পানিতে চাকরি নিয়ে টাঙ্গাইল চলে আসে। তারপর এখানেই নতুন বাসা নিয়ে চলে আসি আমরা। ফয়সাল সংসারের জিনিসপত্র, ফার্নিচার নিজেই সংসারটাকে সাজিয়েছিল, কারণ তখন আমার চলাফেরা অনেক কষ্ট হতো। জামাই ঘরের কাজ করতেছে এই কথা মা শোনার পরে মা আর ভাবি এসেই সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। ওই বাড়ি থেকে চলে আসার পরে আর ফিরে যাইনি। শাশুড়ি অনেকবার যেতে বলেছে, আমি যাইনি। ফয়সাল ফোনে কথা বলে খোঁজ খবর নেয়। রেহেনা ওই সংসার ছেড়ে চলে এসেছে। অন্যের সন্তানের দেখাশোনা সে করতে পারবে না। আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, ইরা, আর আরিয়ানকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। ইরা এখন একটু একটু বসতে পারে। আরিয়ান স্কুল থেকে ফিরেই বোনকে কোলে নিয়ে বসে থাকবে, আর কাউকে ধরতে দিবে না। এতদিনে আমি আমার নিজের সংসার পেয়েছি,
যেখানে নাই কোনো দ্বন্দ্ব, রেষারেষি। অনেক ভালো আছি এখন। একদিন ফয়সাল জিজ্ঞেস করলো, তুমি কি তোমার সবকিছু পেয়েছো? আমি মুচকি হেসে জবাব দিলাম, পেয়েছি। যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো নিপা। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, আর যে যায় সে ভালোর জন্যই যায়। তুমি হলে আমার সহকারী যোদ্ধা। তুমি যদি চাকরানি হয়ে আমার জীবনে না আসতে, তাহলে আমি হয়তো এই জীবনটা উপভোগ করতে পারতাম না। ও সরি, চাকরানি নয়, তুমি এই সংসারের মহারানী। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।